Oh
বাণিজ্য যাত্রায় যাইনি, তাই আমি মনস্থির করেছি অতি শীঘ্রই আমি সিঙ্গল দ্বীপে বাণিজ্য যাত্রায় যাব। তাই শোনো, তোমরা আমার শর্ত ডিঙ্গা তুমি প্রস্তুত করে দাও বাণিজ্য যাত্রার জন্য। আর যে সব দ্রব্য আমি নিয়ে যাবো বাণিজ্য করার জন্য, সেই সব দ্রব্য আমার শর্ত ডিঙ্গা তৈরিতে তোমরা সাজিয়ে দেবে। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আপনার নির্দেশ মতো আমরা আপনার শর্ত ডিঙ্গা তৈরি এক্ষুনি প্রস্তুত করছি মহারাজ। যে সব দ্রব্য আপনি নিয়ে যাবেন বিক্রি করার জন্য সিঙ্গল দ্বীপে, সেই সব দ্রব্য আমরা আপনার সেই শর্ত ডিঙ্গা তৈরিতে সুপরিচিত করে দিচ্ছি মহারাজ। সেই সব দ্রব্য আপনার সেই শর্ত ডিঙ্গা তৈরিতে সুসজ্জিত করে দিচ্ছি। তোর বিহা হয়ে গেল রে হরি তুই রানী বাড়ি বাচ্চারে। তোর বিহা হয়ে গেল রে হরি তুই রানী বাড়ি ভাই। তোর লাগে রাইতে দিনে তোর লাগে রাইতে দিনে চৌখে পানি পারে ভাই। তোর বিহা হয়ে গেল রে হলে তুই রানী পারে ভাই। বলেছিলি নিজের মুখে কি বলেছিল ও ধনী বলবো নাই আমি তোকে এবং বলেছিলি নিজের মুখে ও ধনী বলবো নাই আমি তোকে ভালোবাসা পাবো ব্যথা ভালোবাসা পাবো ব্যথা বলে ফেল আগে নাই জানি তোর বিহা হয়ে গেল রে কথা কথা হলি তুই রানী বারে ভাই। তোর বিহা হয়ে গেল রে হলি তুই রানী।
আরে বাহ, আহা, আর টেবিলে খেয়েছি তোকে, কি হলো কি হলো, আর ভুলবো নাই তোকে গো। আর টেবিলে খেয়েছি তোকে, আর ভুলবো নাই তোকে, বারে ভাই ও হামিদারি ও হামিদারি আরারাত একাত্তর দিনে রইতে গো তুলালে, কি দিয়ে মন ভোলালি, ও হামকে খো, ও গরে ভাই হামকে খো, কি হলো পাগল করা ভোলালি গো তুলালি, বারে ভাই কি দিয়ে মন ভোলালি গো, কি দিয়ে মন ভোলালি। সঠিক সময় তুমি আমার এই রাজপ্রসাদে এসে উপস্থিত হয়েছে লহরা। আমি অতি শীঘ্রই যাবো সিংহল দ্বীপে বাণিজ্য করার জন্য, তাই আমি চাইছিলাম তোমার কক্ষে যাওয়ার জন্য, কিন্তু তুমি সঠিক সময় উপস্থিত হয়েছো। শোনো লহরা, আমাদের পিতৃপুরুষ সকলেই বাণিজ্য করে তাদের জীবন জীবিকা নির্বাহ করেছে, তাই আমিও বহুদিন যাবৎ বাণিজ্য করার জন্য যাইনি। তাই আমিও মনস্থির করেছি আগামীকাল আমিও সিংহল দ্বীপে বাণিজ্য করার জন্য বেরিয়ে যাব। অবশ্যই দেবতা আমার, অবশ্যই দেবতা আমার, আমি চাই না যে তুমি সারা জীবন বাড়িতে বসে থাকো মেয়ে মানুষের মতো। আমি চাই তুমিও বাণিজ্য করতে যাও, কিন্তু মা মঙ্গল চণ্ডীর দয়ায় আমাদের হল না এখন ৫ম মাসের গর্ভবতী, তার গর্ভের সন্তান প্রথম হোক, তার মুখ দেখে তারপরে তুমি যাবে বাণিজ্য করার জন্য। কি আনন্দের কথা তুমি আমাকে শোনালে লহনা।
এতদিন যাবত যে আনন্দের কথা আমার বর্ণ করে কোনোদিন প্রবেশ করিনি, আজ সেই আনন্দের কথা তুমি আমাকে শোনালে রহনা। কিন্তু এমন দিনে তুমি আমাকে সেই আনন্দের কথা শোনালে, তোমার আনন্দের কথা শুনেও আমি কিছুতেই বাড়িতে থাকতে পারবো না রহনা। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, আমার আমার সত্য ডিঙ্গা তৈরি প্রস্তুত হয়ে গেছে, যেতেই হবে আমাকে রহনা বাণিজ্য করার জন্য। কিন্তু কিন্তু আমি খুলনাকে তো দেখছি না, খুলনা কোথায় রয়েছে? ওই যে স্বামী খুলনা মা মঙ্গল চণ্ডীর পূজা করার জন্য রত রয়েছে। বারবার তুমি মা মঙ্গল চণ্ডী, মা মঙ্গল চণ্ডীর কথা বলছো কেন? আমি শিবের উপাসক, সেই পিণ্ড অন্য কোনো দেবতাকে আমি বিশ্বাস করি না। আমার রাজ্যে আমি শিব পিণ্ড অন্য কোনো দেবতার পূজা আমি কিছুতেই হতে দেবো না। শোনো শোনো খুলনা, তুমি তোমার মা মঙ্গল চণ্ডী পূজা বন্ধ করো, নতুবা নতুবা আমি তোমার ভোটে পড়া স্বামী দেবতা আমার। এ তুমি কি করলে স্বামী দেবতা আমার? মা মঙ্গল চণ্ডীর ভোটে তুমি পদাঘাত করলে। হ্যাঁ, আমি যা করেছি ঠিক করেছি। আমি শিবের উপাসক, শিব ভিন্ন, আমি অন্য কোন দেবতাকে বিশ্বাস করি না। শোনো রহনা, আমি তোমার উপর এই রাজ্যের ভার অর্পণ করে দিয়ে আমি চললাম বাণিজ্য করার জন্য। তুমি খুলনাকে দেখো, আর খুলনার গর্ভে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমন্ত। আর যদি তার গর্ভে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমতী। এই আমার আদেশ, এই আমার নির্দেশ। আমি এখন আসি রহনা, আমি এখন আসি। আমার স্বামীর এই ভুলের জন্য আমার স্বামীকে তুমি ক্ষমা করো মা, আমার স্বামীকে তুমি ক্ষমা করো। শোনো বোন, শোনো বোন খুলনা, চলো চলো আমরা অন্তঃপুরে ফিরে যাই, চলো আমরা অন্তঃপুরে ফিরে যাই। ওদিকে মা মঙ্গল চণ্ডীর ঘটে রাশি মারার জন্য ধনপতি সদাগরের সপ্তডিঙ্গা তরী সমুদ্রে ডুবে গেছে। আর ওদিকে ধনপতি সদাগরের সমস্ত ধন সম্পদ সিংহল দ্বীপের রাজা লুণ্ঠন করে নিয়েছে এবং ধনপতি সদাগরকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। ওদিকে যথা সময়ে 10 মাস 10 দিন পর খুলনার গর্ভে পুত্র সন্তানের জন্ম হয়েছে। নাম হয়েছে তার সীমন্ত। আজ সীমন্ত 14 বছর পূর্ণ করে পাঠশালা থেকে সোজা রাজপ্রাসাদের দিকে করছে আগমন। ধবে তোমাদের কি ভোলা যাই গো, ধবে তোমার কি ভোলা যাই গো। পরে বছরে এই আকাশে তারা আর কি এই আকাশে তারা আর কি তোমার যাই গো বারে বাছারে, ধবে তোমার যাই গো।
দিচ্ছেন সে হলো স্বর্গীয় উত্তর দুর্যোগের মাদল ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার সুনাম ধন্য ছৌ শিল্পী বিপ্লব সিং সর্দার।
করবো মা। আজকে সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে মা, আজকে সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। ওরে পুত্র, ওরে পুত্র চল না পুত্র, তুই অন্তঃপুরে চল, আমি অন্তঃপুরে তোকে খাবার খাইয়ে তারপর তোর যা প্রশ্ন আছে সব জিজ্ঞাসা করবি, আমি তোকে সব করবো বাচ্চা। না মা, না মা, প্রতিনিয়ত তুমি আমাকে এভাবে বোকা বানিয়েছো, আমি আর কিছুতে এই কথা শুনতে চাই না। তোমাকে দুটি প্রশ্নের উত্তর দিতেই হবে, তবে তবে আমি অন্ন পর্যন্ত গ্রহণ করবো না, তোমার আমি অন্ন গ্রহণ করবো না মা। বল বল বাচ্চা, কি তোর প্রশ্ন? মাগো বলো মা, আমি তো বাড়িতে দুজন মাকে দেখতে পাই, বলো মা কে আমার গর্ভধারিণী মা, কার গর্ভে মোর জন্ম হয়েছে মা? ওরে পুত্র, আমি হলাম তোর সৎমা, করলো না হলো তোর গর্ভধারিণী মা। মাগো মাগো, গর্ভধারিণী মা যখন আমার করলো না, তখন নিশ্চয়ই আমার পিতা রয়েছে মা। বলো মা, আমার পিতাকে, আমার পিতা কোথায় রয়েছে মা? নতুবা বারবার আমাকে আমার স্কুলের সহপাঠীরা যারো সন্তান, এমনকি মেয়েজন মা, এমনকি তোমাকে কলঙ্কিনী বলতে উদ্ভাবন করে না মা। তাই আজকে তোমাকে বলতেই হবে মা, আমার পিতা কোথায় রয়েছে, আমার পিতাকে। ওরে পুত্র, ওরে পুত্র, আজ 14 বছর ধরে যে জ্বালা আমি বুকে চেপে রেখেছিলাম, সেই জ্বালা তুই আজ আমাকে উঠকে দিলি বাচ্চা। জানিস বাচ্চা, যেদিন তুই 5ম মাসের গর্ভে ছিলিস, সেই দিন তোর পিতা বাণিজ্য করার জন্য বেঁচে সিঙ্গল দ্বীপে এখনো পর্যন্ত ফিরে আসেনি। কেউ কেউ বলে তার শব্দ ডিঙ্গা তৈরি নাকি সমুদ্রে ডুবে গেছে, আবার ইদানিং শুনতে পাই তাকে নাকি সিঙ্গল দ্বীপে রাজা অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। মাগো মাগো, এত দুঃখ তুমি আজ পর্যন্ত মুখে চাপা দিয়ে রেখেছিলে মা, অথচ একবারও তুমি আমায় বলনি মা আমার পিতা সিঙ্গল দ্বীপে বন্দী রয়েছে মা। মাগো, আমার দুধের ঋণ শোধ করার জন্য আমাকে যেতে হবে মা সিঙ্গল দ্বীপে। তোমার এই কলঙ্কিনীর দায় মুক্ত করার জন্য আমি নিয়ে আসবো মা তোমার শীতের সিঁদুরকে তোমার সামনে। তুমি আমায় আশীর্বাদ করো মা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমার শীতের সিঁদুরকে ফিরিয়ে আনতে পারি। ওরে পুত্র, ওরে পুত্র, এই বয়সে তুই পারবি না বাচ্চা, এই বয়সে তুই পারবি না সিঙ্গল দ্বীপে যেতে। তুই যদি আমার কাছে থাকিস বাচ্চা, তাহলে আমি যত দুঃখ ভুলে যাই। তোকে যেতে হবে না বাচ্চা সিঙ্গল দ্বীপে। মাগো, মা জননী আমার, আর কতদিন কলঙ্কিনীর বোঝা মাথায় নিয়ে থাকবে মা? কতদিন তুমি এভাবে কলঙ্কিনীর বোঝা মাথায় নিয়ে থাকবে? কতদিন আমাকে মেয়ে জন্ম বলে সহ্য করতে হবে মা? তাই আমার মাতৃ দুঃখের ঋণ শোধ করার জন্য আমাকে যেতেই হবে মা। তুমি আমায় বিদায় দাও মা, তুমি আমায় বিদায় দাও। মাগো, তোমার মনে প্রাণে, ওরে পুত্র, কত ভালো পাতা তোমারই মা জননী আমার, তোমার করুণা পেয়ে আজ আমি এই পৃথিবীতে এসেছি মা। তোমার আমার মাতৃ জীবিতের ঋণ শোধ করার জন্য আমাকে যেতেই হবে মা সিঙ্গল দ্বীপে। তোমার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে না, অবশ্যই আমি তোমার শীতের সিঁদুরকে তোমার কাছে ফিরিয়ে আনবো মা। অবশ্যই আমি তোমার শীতের সিঁদুরকে তোমার কাছে ফিরিয়ে আনবো। তোমারই পৃথিবীতে
আমি আমি অবশ্যই তোমার শীতের সিঁদুরকে ফিরিয়ে আনবো মা। আমি অবশ্যই তোমার শীতের সিঁদুরকে ফিরিয়ে আনবো। আইরে সোনা তোমার শীতল ছোঁয়ায় এই পৃথিবীর কোলে আমি এসেছি মা। তাই তো বারবার আমার মনে পড়ে মা, যদি আবার আমি এই পৃথিবীর মুখে ফিরে আসি, যেন তোমার কোলে আমার জন্ম হয় মা, যেন তোমার গর্ভেই আমার জন্ম হয়। তাই তো নিয়তির কাছে বারবার করো জোরে বিনতি করে বলি মা, এই পৃথিবীতে যদি আবার পুনরায় জন্ম হয়, তাহলে তোমার গর্ভেই যেন আবার ফিরে আসি মা, তোমার গর্ভেই যেন আবার ফিরে আসি। তুই যখন আমার কথা শুনবি না, তখন একটা কথা মনে রাখিস বাচ্চা, যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করিস বাচ্চা। মা মঙ্গলচণ্ডী অবশ্যই তোকে রক্ষা করবে বাচ্চা। তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তার পিতাকে উদ্ধারের জন্য সিংহল দ্বীপে যাত্রা করেছেন। আর ওদিকে সিংহল দ্বীপের রাজা শালিবান তার মন্ত্রী সেনাপতি সৈন্য সামন্তদের নিয়ে নিজ রাজপ্রাসাদের দিকে করছেন আগমন।
গুপ্তচর আমার রাজ্যে প্রবেশ করছে, তাই তোমরা অতি সতর্ক হয়ে আমার রাজ্যে প্রহরা দেবে, যেন যেন কোনো রাজ্যের গুপ্তচর আমার রাজ্যে প্রবেশ করতে না পারে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আপনার নির্দেশ মতো আমরা সতর্ক হয়ে প্রহরা দিচ্ছি মহারাজ। এখনো পর্যন্ত আমি মহারাজের কাছে যাবো, ওই মহারাজের কাছে যাবো। আমাদের মহারাজের কাছে তুমি কখন নিতে পারবে না। ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমার রাজপ্রাসাদের বাইরে কিসের এত চিৎকার চেঁচামেচি গন্ডগোল শোনা যাচ্ছে? যাও যাও, তোমরা তাড়াতাড়ি এসো। রাজপ্রাসাদের বাইরে কিসের এত চিৎকার চেঁচামেচি আওয়াজ শোনা যাচ্ছে? এই যুবক জোর করে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করার চেষ্টা করছিল মহারাজ, তার পালগণকে প্রবেশ করতে দেয়নি, তাই তার পালদের সঙ্গে এর হাতাহাতি হয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছিল মহারাজ, হাতাহাতি হয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছিল। বলো বলো যুবক, কিবা তব নাম, কোথায় তব ধাম, কিবা হেতু সিংহল দিকে তব আগমন? মহারাজ মহারাজ, নাম মোর সীমন্ত ধাম উজ্জয়িনী, বাণিজ্য করার লাগি সিংহল দিকে আসিয়াছি আমি। বাণিজ্য? এই বয়সে তুমি বাণিজ্য করতে এসেছো, নাকি কোন রাজ্যের গুপ্তচর করতে এসেছো তুমি? সত্যি করে বলো যুবক, কিবা তব নাম, কোথায় তব ধাম, কিবা হেতু এই সিংহল দিকে আগমন? মহারাজ, আমি যা বলেছি সত্য বলেছি মহারাজ, সত্য বই, মিথ্যা বলিনি। মিথ্যা বলনি? শোনো যুবক, আমার রাজ্যে বাণিজ্য করতে হলে কর দিতে হবে, পারবে তুমি কর দিতে? নিশ্চয়ই দেবো মহারাজ, নিশ্চয়ই দেবো মহারাজ। বাণিজ্য করার জন্য কর যখন দিতে হয় আমিও কর দেবো মহারাজ, আমিও কর দেবো। এখনই তুমি বললে তুমি নাকি উজ্জয়িনী থেকে এসেছো। বাংলা থেকে যারাই আছে তারাই কিছু না কিছু আশ্চর্যের সংবাদ আমার কাছে শোনায়। বলো বলো যুবক, আসার পথে সমুদ্রে তুমি কি কোনো আশ্চর্য ঘটনা দেখেছো? হ্যাঁ মহারাজ, এই কথাই তো আমি আপনাকে বলতে চাইছিলাম মহারাজ। আসার পথে সমুদ্রে আমি কমলে কামিনী রূপ দর্শন করেছি মহারাজ। কমলে কামিনী সমুদ্রে আবার পদ্ম, তার উপরে আবার তুমি অপরূপা নারীর দর্শন করেছো। এই কোনদিন সত্য হতে পারে না যুবক, এই মিথ্যা তুমি অন্য কাউকে বলবে। আমি জানি তুমি বাণিজ্য করার জন্য আমার রাজ্যে এসোনি, তুমি এসেছো গুপ্তচর হয়ে। শোনো যুবক, তুমি যদি আমাকে সেই কমলে কামিনী রূপ দর্শন করাতে পারো, তাহলে আমি তোমাকে বিনা করে অনুমতি দেব বাণিজ্য করার। আর যদি তুমি আমাকে সেই কমলে কামিনী রূপ দর্শন করাতে না পারো, তাহলে তোমার এর ভয়াল পরিণতি হবে যুবক। চলুন মহারাজ, চলুন মহারাজ, আপনাকে আমি অবশ্যই দেখাবো কমলে কামিনী রূপ। জানি যুবক, তুমি মিথ্যা কথা আমায় বলেছো, বুড়ি মিথ্যা কথা বলেছো। একটা মিথ্যাকে চাপা দেওয়ার জন্য আরেকটা মিথ্যা কথা বলেছো, কিন্তু তুমি আমাকে দর্শন করতে পারলে না কমলে কামিনী। এইবার বলো যুবক, তোমার শাস্তি কি হবে? শোনো শোনো মন্ত্রী সেনাপতি জনগণ, এই যুবককে তোমরা বেত্রাঘাত করতে করতে নিয়ে যাও উত্তর মথানে গিয়ে তোমরা জল্লাদকে বলবে কাটা মুন্ড যেন আমার কাছে নিয়ে আসে, এই কাটা মুন্ড যেন আমার কাছে নিয়ে আসে।
কোনো ভয় নাই, আমি ফিরে যাবো আমার বাড়ি। ফিরে যাবি? ভুলি ভুলি মিথ্যা কথা বলে তুই ফিরে যাবি বাংলায়? তুই যদি ফিরে যাস তাহলে তাহলে মহারাজের কাছে আমরা মুখ দেখাবো কেমন করে? তোমার কাটা মূল্য আমাদেরকে নিয়ে যেতে হবে। এখনো সময় রয়েছে, বলো বলো যুবক, তোমার সত্য পরিচয় কি? এখনো সময় রয়েছে, বলো। আমি আমি যা বলেছি অতি সত্য বলেছি, সত্য ভয় মিথ্যা বলিনি। আমার বাড়ি উজ্জয়িনীতে নাম বলছি, মত্ত ব্যবসা করার জন্য আমি এসেছি এই রাজ্যে। উজ্জয়িনীর ওপর থেকে তুমি এসেছো, কেন আমাদের মহারাজকে অপরাধ দিয়েছে? তোমার কাটা মূল্য নিয়ে যাবো মহারাজের কাছে। তোমরা যদি আমি কাটা মূল্য নিয়ে যাবো তোমাকে, এখনই নিয়ে যাবো সেই মহারাজের দিকে। আর বিলম্ব না করে যাও, তোমরা উত্তর মুখান থেকে জল্লাদকে ডেকে নিয়েছো। এই যুবককে বেশিক্ষণ বাঁচিয়ে রাখা ঠিক হবে না। যাও, তোমরা অতি শীঘ্র জল্লাদকে ডেকে নিয়েছো। কোথায় পালাবে যুবক? পালিয়ে কিছুতেই বাঁচতে পারবি না। শোনো শোনো মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এই যুবকের কাটা মুন্ড আমাকে নিয়ে যেতে বলেছে মহারাজ। তাই আর বিলম্ব না করে এই যুবকের কাটা মুন্ড অতি শীঘ্রই আমাকে নিয়ে যেতে হবে। ওরে জল্লাদ, ওরে জল্লাদ, তুমি আমায় ছেড়ে দাও, আমি ফিরে যাব আমার মায়ের কাছে। তুমি আমায় ছেড়ে দাও। আমাদের এই মহারাজকে মিথ্যে অপবাদ দিয়েছো। তুমি নাকি সমুদ্রের উপর কবলে কবলে দেখাতে পারোনি, তার জন্য মহারাজ আমাকে আদেশ দিয়েছে তোমার কথা নিয়ে যাবো আমি মহারাজের কাছে। এখনো সময় রয়েছে, বড় বড় যুবক, এখনো সময় রয়েছে। তোমার সত্যি পরিচয় কি? নতুবা তোমাকে যেতেই হবে। তুমি আমাকে ছেড়ে দাও, আমি যাবো আমার মায়ের কাছে। তুমি এই
কাছেও আমি তোমার সেই শিক্ষা জানতে চাই। বলো যুবক, তোমার সেই শিক্ষা কি? মনে পড়েছে, মনে পড়েছে জল্লাদ, আসার সময় মা আমাকে বারবার বলেছিল যদি কোনোদিন বিপদে পড়ি তাহলে তাহলে তুই মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করি। বলে জল্লাদ, আমাকে একবার মা মঙ্গল চণ্ডীকে প্রাণ ভরে রাখতে দাও, আমাকে একবার মা মঙ্গল চণ্ডীকে প্রাণ ভরে রাখতে দাও। মা মঙ্গল চণ্ডী, তুমি আমার তুমি আমার রক্ষা করে দাও, এই বিপদ থেকে তুমি আমার রক্ষা করে দাও, এই বিপদ থেকে তুমি রক্ষা করে দাও। আয় পুত্র আমার কোলে আয়, আয় পুত্র আমার কোলে আয়। এই বলে এই যুবককে তোমরা অতি শীঘ্রই হাড়ি কাঠে তুলে দাও, এই যুবককে তোমরা অতি শীঘ্রই হাড়ি কাঠে তুলে দাও। আমার শরীরে সমস্ত শক্তি কেমন যেন ক্ষীণ হয়ে আছে। এই যেন আমাকে প্রতিনিয়ত আঘাত করছে, আমি কিছুই বুঝতে পারছি না, কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। এই বুড়ি কি যেন ভিড় ভিড় করে আওয়াজ করছে, কি যেন বন্ধ করে যাচ্ছে, আর আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে। যাও যাও জনগণ, তোমরা মহারাজকে অতি শীঘ্রই খবর দাও, আমি এই যুবককে কিছুতেই হত্যা করতে পারবো না, এই যুবককে আমি কিছুতেই হত্যা করতে পারবো না। তুমি এই যুবককে হত্যা করতে পারবে না। আজ পর্যন্ত আমার কথা ছিল তুমি কোনোদিন করনি, অথচ আজকে কেন তুমি এই যুবককে হত্যা করতে পারবে না? মহারাজ, আমি আপনার কথা মতো এই যুবককে হত্যা করতে যাচ্ছিলাম মহারাজ, হঠাৎ করে আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে গেল, আমার শরীরের সমস্ত শক্তি দুর্বল হয়ে গেল, আমার হাতের থেকে খর্ব করতে পড়ে গেল। ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে বুড়ি, ওই বুড়ি কি যেন মন্ত্র উচ্চারণ করছে বিড়বিড় করে, আর আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে। পারবো না মহারাজ, আপনার এই আদেশ আমি কিছুতেই পালন করতে পারবো না। এই বুড়ি, তুই কিবা তোর পরিচয় সত্যি করে বল, নতুবা তোকেও আমরা তুলে দেবো এই হাড়ি কাঠে। ওরে শালিবান, এই যুবককে তোরা ছেড়ে দে। এই যুবক কোনো দোষ করেনি। না, ও
ওই যুবক আমার কাছে মিথ্যা কথা বলেছে। ওই যুবক বলেছে সে নাকি কমলে কামিনী রূপ দর্শন করেছে, কিন্তু আমাকে কমলে কামিনী দর্শন করাতে পারেনি। শোনো বুড়ি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বলো বলো তোমার পরিচয় কি, নতুবা তোমাকেও আমি হাড়ি কাটে তুলে যাবো। শোনো শোনো জনগণ, এই বুড়িকেও তোমরা হাড়ি কাটে তুলে দাও। মহারাজ, আমরা এই বুড়িকে কিছুতেই হাড়ি কাটে তুলতে পারছি না মহারাজ। আমাদের শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আছে, কোন অলৌকিক শক্তি আমাদেরকে প্রতিনিয়ত আঘাত করছে। ঠিক বলেছে সৈন্যগণ, আমারও তো তাই মনে হচ্ছে। আমারও শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আছে। বলো বলো বুড়ি, কিবা তোমার পরিচয় বলো। ওরে রাজা শালিবার, তোর এই পাপ চক্ষু দিয়ে তুই কোনদিন কমলে কামিনী দর্শন করতে পারবি না। তুই যে পাপ কর্ম করেছিস, সেই পাপ কর্মের জন্য তোর চোখ দিয়ে তুই কমলে কামিনী দর্শন করতে পারবি না। তবে হ্যাঁ, তুই কমলে কামিনী রূপ যদি দর্শন করতে চাস, তাহলে এই যুবককে তুই ছেড়ে দে। অন্ধকার কারাগারে যতজন বন্দীকে তুই বন্দী করে রেখেছিস, তাদের সকলকে তুই ছেড়ে দে। সেই মন্দিরের মধ্যে ধনপতি সদাগর রয়েছে, এই যুবকের পিতা। তাকে তুই মুক্তি করে দে। এই যুবকের হাত ধরে তুই দেখতে পাবি সেই কমলে কামিনী রূপ। বুড়ি, তুমি কমলে কামিনী রূপ দর্শন করাবে আমায়, তাহলে আমি নিশ্চয়ই ছেড়ে যাবো। যাও যাও সৈন্যগণ, অন্ধকার কারাগার থেকে সমস্ত বন্দীদের মুক্তি করে দাও। আর ধনপতি সদাগরকে তোমরা নিয়ে আসবে এখানে। আজ আমি পিতা পুত্রের মিলন করিয়ে দেব। মহারাজ, আমি তো বেশ নিশ্চিত ছিলাম মহারাজ, অন্ধকার কারাগারে আমার আমার আমাকে উত্তর ঘোষণী কেন নিয়ে এসছো মহারাজ? তুমি আমাকে বাঁচতেও দেবে না মহারাজ, তুমি আমাকে বাঁচতেও দেবে না। এসো বন্ধু, এসো বন্ধু, আজ আমি তোমাকে মুক্তি করে দেবো বন্ধু। জানো জানো আজকে আমি তোমাকে কি আনন্দের কথা শোনাবো। এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে এই যুবক তোমার পুত্র। আজ আমি তোমাদের পিতা পুত্র মিলন করিয়ে দেব। এই বুড়ি আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাবে বলেছে, তাই আজ আমি তোমাকে মুক্তি করে দেব। কি বললে কি বললে? কমলে কামিনী রূপ কি বললে? আমিও তো দেখেছিলাম সমুদ্রে কমলে কামিনী রূপ। মনে পড়েছে আমার আসার পথে, বাণিজ্য করতে আসার পথে আমি মা মঙ্গলচণ্ডীর ঘটে পদাঘাত করেছিলাম। তাই তো আমার আজ এই পরিণতি। এসো এসো পুত্র, আজ আমরা দুজনে মিলে প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীর পূজা করব। আজ আমরা দুজনে মিলে প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীর পূজা করব। সেনাপতিগণ, এই রাজারে তোমরা শিক্ষণ বন্দী খুলে দাও। তারপরে পুত্রের হাত ধরলে তাকে আমি কমলে কামিনী রূপ দর্শন করব। Yeah,